বন্ধুরা, এইবার ভারতের ঘুম হারাম করে দিয়ে বাংলাদেশে এবার রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে চীন। চীনের অর্থায়নে এবার বাংলাদেশে তৈরি হতে চলেছে 21টিরও বেশি বড় মেগা প্রজেক্ট। সাউথ ব্লকের দীর্ঘদিনের মাতব্বরি আর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে তারেক সরকার এমন এক তুখোড় চাল চেলেছে যা দেখে দিল্লির কর্তাদের চোখ রীতিমতো ছানাবড়া। এতদিন মোদী প্রশাসন ভেবেছিল ট্রানজিটের মূলা ঝুলিয়ে পুরো বাংলাদেশকে তারা নিজেদের পকেটে বন্দী করে রাখবে, কিন্তু ভারতের সেই সাজানো স্বপ্নে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়েছে শি জিনপিং প্রশাসন। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক এবং বিরল একটা সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের পরে গত 55 বছরের মধ্যে সবচেয়ে আকাশ স্পর্শী এই সম্পর্ক গড়তে যাচ্ছে বলে কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আর ভূ অর্থনীতির দাবার বোর্ডে আজ এক মহা বিস্ফোরণ ঘটে গেছে। ওয়াশিংটন, লন্ডন আর দিল্লির সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক এবং গোয়েন্দা সংস্থাদের রাতের ঘুম হারাম করে দিয়ে আজ বেইজিংয়ের বুক থেকে ধেয়ে এসেছে এক অবিশ্বাস্য ভূরাজনৈতিক মহাপরিকল্পনা। চীনের সাথে একাধিক সমঝোতা চুক্তি করে ফেলেছেন আমাদের প্রধানমন্ত্রী। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের একতা এবার ভারী, চলবে না আর প্রতিবেশীর কোনো দাদাগিরি। তারেক রহমানের চীন সফর দিল্লির ঘুম কেড়ে নিয়েছে। এই সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর অর্থনৈতিক মানচিত্রকে এবার চিরতরে বদলে যেতে চলেছে। বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপল থেকে ঠিক এই মুহূর্তে এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা মা দুজনেই চীনের ভালো বন্ধু ছিলেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে ভবিষ্যতেও পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে রয়েছেন। সেখান থেকে এমন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত ভারতীয় মিডিয়া শোনার সাথে সাথে তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর অর্থনৈতিক মানচিত্রকে এবার চিরতরে বদলে যেতে চলেছে। বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপল থেকে ঠিক এই মুহূর্তে এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই বৈঠকে চীন ঢাকাকে দিয়েছে এক অবিশ্বাস্য মেগা প্রস্তাব। মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে সরাসরি চীন পর্যন্ত একটি বিশাল অর্থনৈতিক করিডোর বা ইকোনমিক করিডোর তৈরি করতে চায় বেইজিং। শুধু তাই নয়, চট্টগ্রাম ও মোংলা বন্দরকে আন্তর্জাতিক হাবে রূপান্তর করা থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে 2+2 ডায়ালগ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সবকিছু নিয়ে চীনের সাথে এক ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করলো নতুন বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা এই মেগা সফরের ভেতরের সমস্ত গোপন ও গুরুত্বপূর্ণ সমীকরণগুলো একদম সহজ ভাষায় উন্মোচন করব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলনে বৈঠকের যে খতিয়ান দিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে। সেখানে চীন প্রস্তাব করেছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি সরাসরি ইকোনমিক করিডোর তৈরি করার। এই করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহুগুণ বাড়িয়ে দেওয়া, আন্তর্জাতিক বাণিজ্য বা ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টি মডেল ট্রান্সপোর্টেশনকে শক্তিশালী করা। অর্থাৎ এই করিডোর চালু হলে বাংলাদেশ সরাসরি চীনের মূল ভূখণ্ডের সাথে সড়ক ও রেল পথে যুক্ত হওয়ার মহাসড়কে উঠে যাবে। এই করিডোরকে সফল করতে সাগরের নিয়ন্ত্রণও জরুরি, আর তাই চীন সরাসরি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের প্রধান দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম এবং মোংলা বন্দরের আধুনিকায়নে কাজ করতে। চীন চায় চট্টগ্রাম বন্দরকে এমনভাবে আপগ্রেড করতে যাতে এটি শুধু বাংলাদেশের নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার একটি বিশাল রিজিওনাল হাব হিসেবে কাজ করতে পারে। একই সাথে মোংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ এবং সার্ভিস ওরিয়েন্টেড করতে কারিগরি ও অবকাঠামোগত উন্নয়ন করবে চীন। শুধু তাই নয়, বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা ও দেশের নদী ব্যবস্থাপনায়ও চীন তাদের সর্বাত্মক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে। তবে এই সফরের সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে ভূ রাজনীতি এবং প্রতিরক্ষায়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চীনের সাথে পররাষ্ট্র ও প্রতিরক্ষা এই দুটি অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে একটি বিশেষ 2+2 আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি হয়েছে। এর অধীনে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা নিয়মিত টেবিলে বসবেন এবং স্ট্র্যাটেজিক সংলাপ চালাবেন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সভারেন্টি বা সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে পূর্ণ সম্মান জানিয়ে চীন স্পষ্ট ভাষায় বলেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশে যেভাবে গণমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটে একটি নতুন সরকার এসছে, তার স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্র নীতিকে বিশ্বের প্রতিটি দেশের সম্মান জানানো উচিত।
রোহিঙ্গা সংকট নিয়েও বেইজিংয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করে বলেছে, আমরা নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন চাই। চীন এ বিষয়ে সরাসরি কথা দিয়েছে যে মিয়ানমারের সাথে যে কোনো দ্বিপাক্ষিক ডায়ালগে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে এবং এই সংকট সমাধানে সর্বাত্মক ফ্যাসিলিটেট করবে। পাশাপাশি বৈশ্বিক মঞ্চে শক্তিশালী অর্থনৈতিক জোট ব্রিক্সের মেম্বারশিপ বা সদস্য পদের জন্য বাংলাদেশ যখন আবেদন করবে, চীন সেই পদক্ষেপকে স্বাগত জানাবে এবং পূর্ণ সমর্থন দেবে বলেও আশ্বাস দিয়েছে। এর বাইরে স্বাস্থ্য খাতে রোবোটিক সার্জারি হাসপাতাল প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থায় তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া এবং বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রসেসিং সহজ করার বিষয়েও বড় অগ্রগতি হয়েছে। মালয়েশিয়া সফর শেষ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস এবং এরপর বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মেগা সফর বাংলাদেশের কূটনীতিতে এক নতুন যুগের সূচনা করল। মিউচুয়াল ট্রাস্ট, আত্মনির্ভরতা ও পারস্পরিক সম্মানের মধ্য দিয়ে বাংলাদেশ এখন এক স্বাধীন পররাষ্ট্রনীতির পথে এগোচ্ছে। আপনার কি মনে হয়, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত এই অর্থনৈতিক করিডোর কি বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিতে পারবে? আর প্রতিরক্ষায় চীনের সাথে এই 2+2 চুক্তিকে আপনি কিভাবে দেখছেন? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আর ভূ অর্থনীতির দাবার বোর্ডে আজ এক মহা বিস্ফোরণ ঘটে গেছে। ওয়াশিংটন, লন্ডন আর দিল্লির সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক এবং গোয়েন্দা সংস্থাদের রাতের ঘুম হারাম করে দিয়ে আজ বেইজিংয়ের বুক থেকে ধেয়ে এসেছে এক অবিশ্বাস্য ভূরাজনৈতিক মহাপরিকল্পনা। আজ 2026 সালের 26শে জুন শুক্রবার বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক হাই প্রোফাইল এবং রুদ্ধশ্বাস দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেই মেগা বৈঠকের পরই এক রুদ্ধশ্বাস সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে যে বোমা ফাটালেন তা পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে এক লহমায় উলটপালট করে দিয়েছে। মাহাদি আমিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই ঐতিহাসিক বৈঠকে বাংলাদেশ থেকে সরাসরি মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অত্যন্ত শক্তিশালী ও কৌশলগত ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক করিডোর তৈরির মেগা প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি খোদ বেইজিংয়ের পক্ষ থেকেই এসেছে। এই মেগা ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তিকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়া, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ট্রানজ্যাকশনকে আকাশচুম্বী করা এবং এই অঞ্চলের মাল্টি মডাল ট্রান্সপোর্ট বা বহুমাত্রিক পরিবহন ব্যবস্থাকে এক বৈপ্লবিক উচ্চতায় নিয়ে যাওয়া। আসুন এই আন্তর্জাতিক ক্ষমতার খেলা এবং পর্দার আড়ালের সেই রুদ্ধশ্বাস থ্রিলার সমীকরণটি খুব সহজ ভাষায় এবং টু দ্য পয়েন্টে বিশ্লেষণ করা যাক। খুলনা বা চট্টগ্রাম বন্দর থেকে সমুদ্র পথে চীন থেকে পণ্য আমদানি করতে যে বিশাল সময় আর আকাশচুম্বী অর্থ ব্যয় হতো, এই স্থলভাগের ইকোনমিক করিডোর চালু হলে সেই দৃশ্যপট চিরতরে বদলে যাবে। মাত্র কয়েকদিনের মধ্যে স্থলপথেই চীন থেকে সরাসরি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারবে, যা দেশের ব্যবসা বাণিজ্যে এক অবিশ্বাস্য গতি এনে দেবে। আজ বেইজিংয়ের স্থানীয় সময় সকাল 10টায় গ্রেট হল অব দ্য পিপলসে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে এই রুদ্ধশ্বাস বৈঠকটি শুরু হয়। কিন্তু এই সফরের আসল থ্রিলার লুকিয়ে আছে অন্য দুটি মেগা প্রজেক্টের ভিতর। এক নতুন বিশেষায়িত ইকোনমিক জোন এবং 2 বহুল আলোচিত ও অবরুদ্ধ তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা মেগা প্রজেক্ট। সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়েছে, বাংলাদেশের উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়া এই তিস্তা মহাপরিকল্পনা সম্পূর্ণ নিজের অর্থ এবং কারিগরি সহায়তায় বাস্তবায়ন করবে চীন। আর বেইজিংয়ের এই চালে দিল্লির সাউথ ব্লকে যে মারাত্মক প্যানিক বা মাথা ব্যথা শুরু হয়েছে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিস্তা নদীর জলবন্টন নিয়ে বিগত 15 বছর ধরে যে ভারত ঢাকাকে ঝুলিয়ে রেখেছিল, সেই তিস্তার বুকেই এখন চীনের এই প্রকাশ্য উপস্থিতি দিল্লির প্রতিরক্ষা মহলে এক বিরাট স্ট্র্যাটেজিক ধাক্কা। কূটনৈতিক বিশ্লেষকরা খোলাখুলি বলছেন, চীন আসলে এক নিখুঁত ও দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানে ভারতকে চারদিক থেকে অবরুদ্ধ বা স্ট্রিং অফ পার্লস ডক্ট্রিনে ঘিরে ফেলেছে। এক সীমান্তে তো পরাশক্তি চীন নিজেই বসে আছে, অন্যদিকে তার পরম মিত্র পরমাণু শক্তিধর পাকিস্তান আর এখন পূর্ব সীমান্তে ভারতের সবচেয়ে কৌশলগত প্রতিবেশী বাংলাদেশও বেইজিংয়ের সাথে গভীর অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে জড়িয়ে যাচ্ছে। চীন মূলত ভারতের সীমান্ত ঘেঁষে এমনভাবে নিজেদের খুঁটি এবং অর্থনৈতিক এক্সপ্রেসওয়ে গাড়তে চায় যাতে ভবিষ্যৎ ভূরাজনীতির মঞ্চে দিল্লি কোনো রকম বাড়াবাড়ি করার সাহস না পায়। আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা বাংলাদেশই হচ্ছে চীনের এই গ্র্যান্ড ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূকৌশলগত রত্ন। ঠিক এই কারণেই 24 পরবর্তী নতুন বাংলাদেশের সাথে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিংয়ের এত বিপুল আগ্রহ। তবে এই সমীকরণের সবচেয়ে বড় এবং $মিলিয়ন প্রশ্নটি হল, চীনের সাথে তারেক রহমানের সরকারের এমন অভূতপূর্ব দহরম মহরম এবং গভীর অর্থনৈতিক সখ্যতা কি পরাশক্তি আমেরিকা খুব সহজে মেনে নিবে? এখানেই চলে আসে পাকিস্তানের সেই বিখ্যাত এবং সফল ডুয়াল ট্র্যাক বা দ্বিমুখী ব্যালেন্সিং কূটনীতির উদাহরণ। পাকিস্তান যেভাবে দশকের পর দশক ধরে একই সাথে
চীনের পরম মিত্র হয়ে থাকার পাশাপাশি ওয়াশিংটনের সাথেও নিজেদের সামরিক এবং অর্থনৈতিক সুসম্পর্ক বজায় রেখে অত্যন্ত সফলভাবে পার পেয়ে গেছে। বর্তমান বাংলাদেশের নতুন নীতি নির্ধারকেরাও ঠিক সেই একই ব্যালেন্সিং ডক্ট্রিন অনুসরণ করছেন। বেইজিংয়ের গ্রেট হলে বসে চীনের সাথে $1 ট্রিলিয়ন করিডর এবং তিস্তা প্রজেক্ট সই করার পাশাপাশি ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকেও ঢাকা কিভাবে ব্যালেন্স করে, সেটাই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নতুন স্বাধীন এবং সার্বভৌম পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর পরীক্ষা। তবে বেইজিংয়ের এই ঐতিহাসিক সফর শেষে একটি বিষয় ক্রিস্টাল ক্লিয়ার, নতুন বাংলাদেশ আর কারো চাটুকার বা স্যাটেলাইট স্টেট নয়। বেইজিং থেকে ঢাকা এক নতুন পরাশক্তি ব্লকের উত্থান দেখছে পুরো বিশ্ব। 12 বার রিমান্ড, আওয়ামী ফ্যাসিস্টদের করা নির্যাতন, পৈশাচিক নির্যাতনে যার মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, যাকে জীবন্ত লাশ বানিয়ে চিরতরে মাইনাস করার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল, তিনি আজ দেশের সবচেয়ে ক্ষমতাধর চেয়ারে। হ্যাঁ, আমরা বলছি তারেক রহমানের কথা। শত্রুরা ভেবেছিল গল্প হয়তো ওখানেই শেষ, কিন্তু তারা ভুলে গিয়েছিল বাঘের সন্তান রক্তাক্ত হলেও গর্জন করতে ভোলে না। শত্রুদের কপালে এখন চিন্তার ভাঁজ, আর বাংলাদেশের আকাশে নতুন সূর্য। কারণ দীর্ঘ 4.5 দশক পর বাংলাদেশের মানুষ আবার একজন ক্যারিজম্যাটিক লিডারের দেখা পেল, ঠিক যেমনটা দেশের মানুষ দেখেছিল সিপাহী জনতার বিপ্লবের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপে। তো যে কথা বলে তারেক রহমান তা আবারও প্রমাণ করলেন, যার এক ইশারায় আজ কাঁপছে আঞ্চলিক ভূ রাজনীতি। সাধারণ মানুষ বলেন এটা বাংলাদেশের সৌভাগ্য আর শত্রুদের চরম দুর্ভাগ্য। কিন্তু কিভাবে ঘটল এই অলৌকিক কামব্যাক? কোন জাদুতে প্রথম বিদেশ সফরেই বিশ্ব নেতাদের বশ করলেন তারেক রহমান? পুরো গল্পটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান প্রথম সফরে এসে বেছে নিলেন মালয়েশিয়াকে, আর সেখানেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা যা দেখে আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখ তো চড়ক গাছ। পুত্রজায়ার পেরদানা পুত্রা ভবনে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী পা রাখলেন, তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রোটোকলের তোয়াক্কা না করে নিজে ছুটে এলেন। শুধুই কি প্রোটোকল না, আনোয়ার ইব্রাহিম তারেক রহমানের ব্যক্তিত্বে এতটাই মুগ্ধ হলেন যে তাদের অফিসিয়াল ফুটেজে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে জুড়ে দেওয়া হলো বাংলাদেশের পপ আইকন হাবিব ওয়াহিদের গাওয়া সেই বিখ্যাত গান আবার বন্ধু মহা জাদু জানে। এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানকে গানে গানে জাদুকর বলে আখ্যা দিচ্ছেন। বিশ্ব কূটনীতির ইতিহাসে এমন ঘটনা বিরল। আনোয়ার ইব্রাহিম যেন কোনো প্রথাগত কূটনৈতিক বন্ধু নন, বরং এক আপন ভাইয়ের মতো বুকে টেনে নিলেন তারেক রহমানকে। এই যে কারিশমা, এই যে মানুষকে চোখের পলকে আপন করে নেওয়ার ক্ষমতা, এটাই হলো জিয়ার রক্ত। শহীদ জিয়া যেভাবে দূরদর্শী কূটনীতি নিয়ে বিশ্বজয় করেছিলেন, তারেক রহমান ঠিক সেই পথেই তো হাঁটছেন। আলোচনার টেবিলে কেবল ভদ্রতার খাতিরে চা বিস্কুট খাওয়া হয়নি, হয়েছে খাঁটি লাভ ক্ষতির হিসেব। 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি ও প্রবাসী শ্রমিকদের বাজার পুনরায় উন্মুক্ত করা এবং আটকে পড়া বাংলাদেশিদের বৈধতা দেওয়ার মতো বড় বড় সিদ্ধান্ত এসেছে এই এক সফর থেকে। আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বার্তা দিয়েছেন, মালয়েশিয়া এখন থেকে বাংলাদেশের যে কোনো সংকটে জান প্রাণ দিয়ে পাশে থাকবে। তারেক রহমানের এই সফরের মূল চমক কিন্তু শুধু হাত মেলানো বা চুক্তি সইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এর পেছনে ছিল বাংলাদেশের অর্থনীতিকে এক ধাক্কায় স্বাবলম্বী করার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। মালয়েশিয়ার বাজারে দীর্ঘদিন যে সিন্ডিকেট আর অনিয়ম প্রবাসীদের রক্ত চুষে খাচ্ছিল, কুয়ালা লামপুরে বসেই সেই সিন্ডিকেট ভেঙে গুড়িয়ে দেওয়ার চূড়ান্ত রূপরেখা তৈরি করেছেন তিনি। হুন্ডি ব্যবসার চিরতরে অবসান ঘটিয়ে কিভাবে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের বন্যা বইয়ে দেওয়া যায়, সেই নতুন রোডম্যাপ এখন প্রস্তুত। মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর ও ডিজিটাল ইকোনমিতে বাংলাদেশের আইটি গ্র্যাজুয়েটদের জন্য উচ্চ বেতনের চাকরির যে বিশাল দুয়ার খুলছে, তা দেশের রিজার্ভ সংকটকে চিরতরে দূর করবে। সমালোচকরা ভেবেছেন তিনি হয়তো শুধু রাজনৈতিক বক্তব্য দেন, কিন্তু তারেক রহমান প্রমাণ করলেন তিনি শুধু একজন পলিটিশিয়ান নন, বরং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির এক দূরদর্শী স্থপতি। এই সফরের সবচেয়ে স্ট্রাইকিং পার্ট কোনটা জানেন? আলোচনার মাঝখানেই তারেক রহমান মনে করিয়ে দিলেন তার পারিবারিক উত্তরাধিকারের কথা। 1979 সালে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মালয়েশিয়ার সাথে যে সম্পর্কের বীজ বপন করেছিলেন, 1993 সালে তার মাতা বেগম খালেদা জিয়া সেই সম্পর্ককে এক বিশাল বৃক্ষে পরিণত করেন। আর 2026 সালে এসে পুত্র তারেক রহমান সেই সম্পর্কের ফসল ঘরে তুলেছেন। আর এই দৃশ্য দেখে দিল্লির সাউথ ব্লকে যেন সুনামি বয়ে যায়। কেন? কারণ তারেক রহমান ক্ষমতায় এসে স্পষ্ট করে বলে দিয়েছেন সবার আগে বাংলাদেশ। তিনি দিল্লির দিকে তাকিয়ে ভয় পান না, বরং চোখে চোখ রেখে কথা বলেন। প্রথম সফরেই ভারতকে বাদ দিয়ে মালয়েশিয়া আর চীনকে বেছে নেওয়াটা মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। অনেকেই মনে করেন লন্ডনে কাটানো দীর্ঘ 1.5 দশক ছিল তারেক রহমানের রাজনৈতিক নির্বাসন, কিন্তু সত্যটা হলো এই দীর্ঘ সময় তিনি মোটেও হাত গুটিয়ে বসেছিলেন না। লন্ডনের মাটিতে বসে তিনি ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন নীতি নির্ধারকদের সাথে গড়ে তুলেছেন এক শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক। বিশ্ব রাজনীতির অলিন্দে কিভাবে নিজের দেশের স্বার্থ আদায় করতে হয় সেই নিঃশব্দ প্রস্তুতি তিনি নিয়েছেন প্রবাসের প্রতিটি দিন। ঢাকার রাজপথে যখন তার নামে কুৎসা রটনা হয়, তখন তিনি বিশ্বমঞ্চের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাথে নিয়মিত গোল টেবিলে বৈঠক করেছেন। আজ প্রথম বিদেশ সফরে তার যে রাজকীয় ম্যাজিক বিশ্ব দেখেছে, তা কোনো মিরাক্কেল নয়, এটি তার 15 বছরের নীরব সাধনা
এবং বৈশ্বিক কূটনীতিতে নিখুঁতভাবে আয়ত্ত করার এক অনবদ্য ফসল। শত্রুরা ভেবেছিল তারেক রহমান হয়তো আন্তর্জাতিক রাজনীতি বুঝবেন না, কারণ তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, কখনো সংসদ সদস্য ছিলেন না। তিনি ক্ষমতার মসনদে বসেই যে ম্যাচুরিটি দেখালেন তাতে সমালোচকদের মুখে একেবারে চুনকানি পড়ল। জিয়াউর রহমানের পর এমন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন, সুদূর প্রসারী এবং সাহসী নেতা বাংলাদেশে আর দ্বিতীয়টি হয়নি। মালয়েশিয়ার অধ্যায় শেষ করেই তারেক রহমান উড়াল দিলেন পরাশক্তি চীনের বুকে। প্রথমে দালিয়ান, তারপরে বেইজিংয়ে পা রাখতেই তাকে স্বাগত জানালো বিশ্বের অন্যতম সেরা অর্থনৈতিক শক্তি। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা সামার দাভোসের বাংলাদেশের পক্ষে তিনি যে বক্তব্য রাখলেন তাতে বিশ্বমঞ্চে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু এক ধাক্কায় শতগুণে বেড়ে গেছে। কিন্তু আসল ধামাকাটা তো অন্য জায়গায়। বেইজিং সফরের সবচেয়ে স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর খবর হলো ডিফেন্স ডিল। হ্যাঁ, চীনের তৈরি 24টি অত্যাধুনিক J-10CE মাল্টি রোল যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিটি ফাইটার জেটের দাম প্রায় 4 কোটি ডলার। আগামী আগস্টের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি সই করতে হবে। শুধু তাই নয়, মংলা বন্দরে এতদিন ভারতের যে বিশ্বের শিল্প পার্কের জমি বরাদ্দ রাখা হয়েছিল, সেই পুরনো ভারতীয় সমঝোতা সরাসরি বাতিল করে দিয়েছেন তারেক রহমান। আর সেই জমি এখন তুলে দেওয়া হচ্ছে সরকারি। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।